হ্যালো অপুরা এন্ড হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম 12 উইথ অনন্যার নতুন একটা এপিসোড নিয়ে। রাইট নাও একটু মাইগ্রেনের ব্যথা, সো নর্মালি যেরকম এনার্জেটিক হয়ে 12 বলি, আজকে একটু স্লো লাগতে পারে, ওটার জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যেটা বলতে চাই, রোজার ভিতরে 12 করা অনেক কষ্ট, যে কারণে এভরি সানডেতে অন টাইমে 12 আসতেছে না। বাট এটার জন্য মানে আমাকে এরকম হেড কমেন্টস লিখে কাইন্ড অফ অপমান করা, এটা তো মানে কুল না, রাইট? বিকজ এটা আমার পছন্দের একটা জিনিস। আমার ভালো লাগে তোমাদের সাথে গল্প শেয়ার করতে, তোমাদের ভালো লাগে আমার গল্প শুনতে। এই কারণেই কিন্তু বেসিক্যালি 12 বলা শুরু করা। এটা আমার প্রফেশন না, আমি কোনো প্রফেশনাল স্টোরি টেলারও না। আমি হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর, যে কিনা হচ্ছে মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার নিয়ে এক্সপেরিমেন্ট চালাতে ভালোবাসে। সো আমি যে আমার পেজে লাইভ করি, সেটা কিন্তু হচ্ছে আমার একটা ইনকাম সোর্স। অবভিয়াসলি আমি সেগুলোও মানে প্রমোশনাল ছাড়াও করি, কারণ আমার ভালো লাগে তোমাদের সাথে লাইভে ইন্ট্রোডাকশন হতে। বাট যেটা হয়েছে রিসেন্টলি, আমার যেহেতু 12 আপলোড দিতে দেরি হচ্ছিল, অনেকেই আমাকে অনেক টাইপের মানে রাগ করে মেসেজ, রাগ করে কমেন্ট দিচ্ছে, বলতেছে আমার কোনো লজ্জা নাই, আমি 12 আপলোড দেই না, বাট আমি আমার অন্যান্য কন্টেন্ট আপলোড দিচ্ছি। তারপরে হচ্ছে স্কিন কেয়ার ভিডিওকে তোমাদেরকে আপলোড দিতে বলছে, 12 লং টাইমে করো না কেন? যেহেতু আমি একটু আগে বললাম যে স্কিন কেয়ার আর মেকআপের কন্টেন্ট ক্রিয়েটর, আমার চ্যানেলটাকে আমার যারা অ্যাকচুয়াল এগুলোর জন্য আমাকে সাবস্ক্রাইব করেছে, আমি কিন্তু অনেকখানি কি খেয়াল করবে, গত মাসে আমি 3টা 12 আপলোড দিয়েছিলাম, মেবি একটা নর্মাল কোনো ভিডিও, ওইভাবে কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি আমি ব্যস্ত থাকার কারণে। সো এখন যেহেতু ঈদের সময় এসেছে, একটু আমাকে মেকআপ রিলেটেড কন্টেন্ট দিতেই হয়, বিকজ এটা আমার প্ল্যাটফর্মটাই বেসিক্যালি স্কিন কেয়ার অ্যান্ড মেকআপ, হেলথ অ্যান্ড বিউটি। সো আমি যখন লাইভ করি, ওটা তো আমার একটা ইনকাম সোর্স। সো ওইখানে যে আমাকে অনেক কমেন্ট করে অন টাইমে 12 আপলোড দিতে পারো না, আর এখানে এসে তুমি লাইভ করতেছো, তোমার লজ্জা থাকা উচিত, ডাডা। এই জিনিসটা একটু কেমন হয়ে গেল না? কারণ ভালোবাসার জন্য বেসিক্যালি আমার 12 করা, বিকজ তোমরা আমার গল্প শুনতে ভালোবাসো আর আমি গল্প বলতে ভালোবাসি। এখানের এই ভালোবাসার একটা জিনিসে যখন এরকম একটা হেট্রেস এসে পড়ে, মানে আমাকে তোমরা এভাবে অপমান করবে, ওই সময় কিন্তু সত্যি কথা মানে ভালোবাসা দিয়ে গল্প বলাটা যে মোটিভেশনটা ছোট যথেষ্ট কমে যায়। সো এই কদিন ধরে ভাবছিলাম গল্প আপলোড দিব, পরে আবার একটু খারাপও লাগছিল, যে মানে আছে না যে এরকম কথা শুনে ভালো লাগে না এরকম টাইপের কথা শুনতে। পরে আবার চিন্তা করলাম কয়েকজন হয়তো আমাকে এরকম কথা শোনাচ্ছে, বাট অনেক আমার ভালোবাসা মানুষ আছে, সো তাদের জন্য 12 আপলোড দিতে চলে আসলাম। সো আজকে যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করবো, এই গল্পটা কাইন্ড অফ ক্যানাবলিজম, মানুষকে কোদের গল্প, এবং একজনের গল্প, মানে ট্রু ক্রাইম বেস স্টোরি দেখতে দেখতে যে এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, মানে সবকিছুর যে একটা সীমা থাকা উচিত, এই গল্প থেকে তোমরা বুঝতে পারবে। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের একটা ডেঞ্জারাস স্টোরিটা বলার আগে যেটা বলতে চাই, যারা আমার পার্সোনাল স্টোরি দেখতে চাও আমি সারাদিনে কি করি এরকম টাইপের, তাহলে চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আর যারা একদিন পর পর অথবা মাঝে মাঝে এভরিডে রাত 11টায় লাইভে আমার সাথে গল্প করতে চাও, আমাকে স্কিন কেয়ার রিলেটেড আর মেকআপ রিলেটেড কোনো কোশ্চেন করতে চাও, তারা কিন্তু চাইলে আমাকে পেজে ফলো করতে পারো। সো পেজের পিকচারটা আমি সাইডে দিয়ে দিচ্ছি। সো #সেলফ প্রমোশন ডান। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের 12 ভিডিওটা শুরু করার আগে যেটা বলতে চাই, আমার স্টুডিও একদমই রেডি হয় নাই, সবাই কেন জানি স্টুডিও টুর যাচ্ছে, আর এই পাশটা একদমই ক্ল্যামজি, অনেক তার হিজিবিজি কিচিমিচি দেখতে পাবা। সো ওইদিকে আমি বলবো কেউ তাকাও না, যদি দেখতে হয় আমার হাজব্যান্ডের দেওয়া গিফটটা দেখতে পারো, খুব সুন্দর একটা ট্রি আমাকে এনে দিচ্ছে, এটা কিন্তু রিয়েল, অনেক কিউট একটা ট্রি। সো এখন চলো আমরা গল্পটা শুরু করে ফেলি। গল্পটা আজকে যেটা শোনাবো অবশ্যই এটা ট্রু ক্রাইম বেস স্টোরি, মানুষের লাইফ থেকে সত্যি কাহিনী তোমাদের সাথে শেয়ার করছি। যার কাহিনী আজকে শেয়ার করব তার নাম হচ্ছে জুলি পিটারসন, আর
সে থাকে হচ্ছে ডার্লিংটনে, ইউকের একটা এরিয়া ডার্লিংটনে। জুলি যখন থেকে ছোট, মানে ওর লাইফে মানে সবসময় দেখা যায় কি কষ্ট, মানে কষ্টের ভিতর দিয়ে মেয়েটা বড় হয়েছে। যখন তার বয়স 4 তার মা মারা যায়, বাবা ছোটবেলা থেকে ওদের লাইফে নেই। তো জুলির বড় ভাইয়ের নাম মাইক, জুলির বড় ভাই ওর থেকে মনে হয় 4-5 বছরের বড় হবে। তো যখন মা মারা গেল, মাইক যেটা চিন্তা করে যে যেভাবেই হোক আমার বোনকে আমার টেক কেয়ার করতে হবে, আমি আমার বোনকে সবকিছু দেওয়ার চেষ্টা করব যেটা আমি পাইনি অথবা আমাদের মা থাকলে দিত। তো ছোটবেলা থেকেই জুলির বড় ভাই ও লাইফের হয়ে ওঠে মেন গার্জিয়ান। দুইজনকে অসম্ভব ভালোবাসে, মানে ছোটবেলা থেকেই দুইটা সিভিলিং এর মধ্যে এত ভালোবাসা খুব কমই দেখা যায়। যদিও বা জুলি আর মাইকেল বড় হয় ওদের নানু বাড়িতে, অন্যান্য ফ্যামিলি মেম্বাররা ওদেরকে গ্রো আপ হতে অনেক হেল্প করেছে, বাট তারপর থাকে না মানে হার্ড কোর বন্ডিং দুই ভাই বোনের, ওরা এইভাবে বড় হয়। তো এইভাবে আস্তে আস্তে ভাইয়ের সাথে বড় হয়ে ওঠা জুলি যখন বড় হয়ে গেছে, এরপর যেটা হয় ও না কাইন্ড অফ বলতে পারো একটা সিভিয়ার ডিপ্রেশনে পড়ে যায়। মানে সবকিছুর পরেও ও লাইফে কোনো জায়গায় সুখ খুঁজে পায় না। সো যেটা হয় একটা রিলেশনশিপে সে জড়ায়, এরপর ও বিয়ে করে, বিয়ে করার পর ওর 2টা বেবি হয়। বেবি হওয়ার পর ওই রিলেশনশিপের ভিতরেও ও ওরকম কোনো একটা ফিল পায় না, সামথিং মিসিং ওর রিলেশনশিপে। তারপর যেটা হয় মানে খুবই হয় না যে খুবই ম্যাচিওরলি তোমার হাজব্যান্ডের সাথে তোমার হচ্ছে ডিভোর্স হয়ে গেছে, মানে ফ্রেন্ডশিপ আছে বাট ও বুঝতে পারতেছে যে সামহাও তোমার লাইফে দুজনে একসাথে থেকে কোনো হ্যাপিনেস মেক করতে পারছে না। সো হাজব্যান্ডটা বুঝে শুনে ওরা মিউচুয়াল ডিভোর্স নিয়ে নেয়। এরপর যেটা হয় ও আরেকটা রিলেশনশিপে জড়ায়। এবার যে ছেলেটার সাথে রিলেশনশিপে জড়িয়েছে তার সাথে তার বিয়ে হয়নি, তার বাট ওর বয়ফ্রেন্ডের সাথে 2টো বেবি আছে। বেসিক্যালি এই বয়ফ্রেন্ডটা হচ্ছে বেবি ড্যাডি। বেবি ড্যাডিটা ওকে অসম্ভব ভালোবাসে, আর জুলিও ওর বাচ্চার বাবাকে অনেক ভালোবাসে। কিন্তু এই রিলেশনশিপেও ও যেটা ফিল করতে পারে যে ও মেবি হ্যাপি না। বেসিক্যালি হয় কি যে যখন মানুষ মানে ভিতর থেকে নিজে হ্যাপি না থাকে তার পক্ষে কিন্তু কখনোই পসিবল হয় না অন্যকে হ্যাপি রাখা। তো এরপরও যেটা চিন্তা করে যে সাইকিয়াট্রিক্স দেখাবে, ও ডক্টর যেটা বলে যে ও প্রচন্ড ডিপ্রেশনে আছে, সো ওকে অ্যান্টি ডিপ্রেশনের কিছু মেডিসিন খেতে দেয়। বাট কয়েকদিন এগুলো ঠিক করার পর, খাওয়া দাওয়া করার পর ওর বেসিক্যালি এগুলো ভালো লাগে না। আমি বেসিক্যালি কুইন, আমি জানি, সো প্লিজ এটার জন্য মাফ করে দিও। অনেক বিভোর হয়ে কথা বললে বেসিক্যালি অনেক চলে আসে। বেসিক্যালি কি করি বলো তো বেসিক্যালি। সো যেটা হয় ও ডক্টর যখন ওকে কিছু মেডিসিন দিয়ে প্রেসক্রাইব করে, ও একদিন খায় একদিন খায় না, 2 দিন 3 দিন বাদ দিয়ে দিলে 3 দিনের দিন মনে করো ও এই সপ্তাহে তো 4-5 দিন খায়নি, একদিনে সবগুলো খেয়ে ফেলে। আর এর সাথে সাথে ওর যে বাজে একটা অভ্যাস ছিল সেটা হচ্ছে ড্রিঙ্কস করার, মানে মদ্যপান। ও প্রচন্ড ড্রিঙ্কস করতো, আর বয়ফ্রেন্ডও ড্রিঙ্কস করতে পছন্দ করে, ওরও একটু ড্রিঙ্কিং ইস্যু আছে। বাট যে পরিমাণে জুলির আছে এই লোকটার কিন্তু ওই পরিমাণে নাই। তোমাদের সাথে একটু আগে শেয়ার করেছিলাম জুলির যেহেতু হচ্ছে ড্রিঙ্কিং প্রবলেম আছে, প্লাস ওর হচ্ছে একটু ডিপ্রেশনের প্রবলেম। সো ওর ডক্টরও যেটা ওকে সাজেস্ট করে যে রাইট নাও ও পারফেক্ট একটা অবস্থায় নাই যেখানে ও 4টা বাচ্চাকে মানুষ করবে। এই জন্য ডক্টর যেটা ওকে পরামর্শ দেয় ও যেন ওর বেবি দেখে ফস্টার ফ্যামিলির কাছে পাঠায়। ফস্টার ফ্যামিলি মানে হচ্ছে এমন টাইপের ফ্যামিলি যারা হচ্ছে তোমার অবর্তমানে তোমার বাচ্চাদের গার্জিয়ান, তারা তোমার বাচ্চাদেরকে মানে পেলে পুষে বড় করবে। সেটা আননোন পার্সনও হতে পারে, তোমার ফ্যামিলি মেম্বারও হতে পারে, এরকম টাইপের। বেশিরভাগ সময় হয় যেটা অরফানেজদের অথবা হচ্ছে যেসব বাবা মারা বাচ্চাদেরকে পেলে পুষতে পারে না, বড় করতে পারে না, তা ওরা হচ্ছে অন্যদেরকে ওদের বাচ্চা পালার জন্য দিয়ে দেয়। সো যেটা হয় জুলি রাইট নাও ওর 4টা বেবিকে দিয়ে রাখছে। আর এই কারণে এর সাথে সাথে ও যেটা করছে এভরি উইকে ওর ডক্টরের কাছেও যায়, ও ডক্টরের সাথে কিছুক্ষণ কনসাল্ট করে। কারণ যখন ওর ডক্টর ওকে অ্যাপ্রুভাল দিবে যে হচ্ছে ও এখন রাইট আছে বেবির জন্য, তখনই কিন্তু ওর বাচ্চাদেরকেও ফেরত পাবে। সো এই জিনিসটা ওর কাছে ইম্পর্টেন্ট ছিল।
প্রতি সপ্তাহে ওর যতই কাজ থাকুক না কেন ও কিন্তু এভরি উইকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট কখনো মিস করতো না। আর যারা যারা এর আগের 12 প্যাচালটা শুনেছো তারা জানো যে ডক্টরদের বাইরের দেশে কতটা পাওয়ার, বিশেষ করে সাইকোলজিস্টের ডক্টরদের, যে চাইলেই তোমাকে পাগল বানিয়ে রাখতে পারবে, চাইলেই তোমাকে সুস্থ বলে দিতে পারবে। সো চাইলে তোমরা আগের 12 প্যাচালগুলো দেখতে পারো, এর ভিতরে যে কটা 12 প্যাচাল আপলোড দিচ্ছিল খুব ইন্টারেস্টিং ছিল। তো এই হচ্ছে রাইট নাও সিচুয়েশন জুলির। তো জুলির যে বয়ফ্রেন্ড রাইট নাও, ওর নাম হচ্ছে এলিন টেলর। এলিন টেলরেরও কাইন্ড অফ প্রবলেম আছে, ড্রিঙ্কিং প্রবলেমের, বাট জুলির মতো এত বড় প্রবলেম নাই। মানে জুলির যে টাইপের প্রবলেম সেটা হচ্ছে যে যেহেতু একটু ড্রিঙ্কিং বাডি টাইপের, ক্লাবে ঘুরতে পছন্দ করে, ফান করতে পছন্দ করে, সো কোথাও ড্রিঙ্কস করতে গেল, ওখানে আননোন কিছু মানুষের সাথে পরিচয় হলো, কাট করে ও ফ্রেন্ডশিপ করে ফেলে। ফ্রেন্ডশিপ করে ওরা যদি বলে চলো আজকে রাত্রে আমাদের বাসায় হ্যাং আউট করবা, ও চলে যায়, এরকম টাইপের। চিন্তা করো এলেন ওকে কতটা ভালোবাসে, এগুলো নিয়ে কখনো ওকে প্রেশার দেয় না, ওকে ওর মতো ঘুরতে দেয় যেন ওর ডিপ্রেশনটা কাটে। মানে একবার যেটা হয় যে স্ট্রেট 7 দিনের জন্য চলে গেছে একজনের বাসায়, ওর বয়ফ্রেন্ডকে না বলে জাস্ট পরে ফোন দিয়ে বলছে এই আমি এখানে আছি, এখানে আমি পার্টি করতেছি, পরে আসবো। এই হচ্ছে জুলির অবস্থা। মানে জুলি হচ্ছে এভরি সিঙ্গেল ডে ওকে বাড়ি যেতে হয়। আর এলেন হচ্ছে এমন টাইপের যে ওরও প্রবলেম আছে, বাট সপ্তাহে 1 থেকে 2 দিন মানে বাইরে যায়, এর থেকে বেশি না। তো একদিন যেটা হয় সন্ধ্যাবেলা যেটা বলতে থাকে জুলি চল আজকে বাইরে যাবো, দুজন মিলে ফান করে আসবো। তো ওর বয়ফ্রেন্ড যেটা বলে এলেন যে আজকে ভালো লাগছে না, আজকে আমি বাসায় থাকবো, তুমি যাও ফান করে আসো। তো জুলি বলছে ওকে, দানো বাইরে চলে গেছে। আর এই বাইরে চলে যাওয়ার পর জুলি আর বাসায় ফেরেনি। সো প্রথমে এই জিনিসটা একটু ভয় পেয়ে যায় এলেন, এরপর চিন্তা করে ওর তো আবার বদ অভ্যাস আছে, যে কোনো বাসায় চলে গেছে মজা করতেছে কে জানে। তো এরপরেও চিন্তা করে যেহেতু একদিন আসেনি, এবার পুলিশকে জানানো দরকার। পুলিশকে জানানোর পর যেটা হয়, যেহেতু আগেও রেকর্ড আছে এলেন কোনো বলছি জুলের, যে জুলি 7 দিন এরকম বাসায় না এসেও থাকে। তো সেজন্য পুলিশ যেটা বলে আপনি একটু শান্ত হন, একটু ওয়েট করেন আপনার গার্লফ্রেন্ডের ফোন আসে কিনা, দেন আমরা এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করব। সেরকম করে দেখতে দেখতে কয়েক সপ্তাহ পার হয়ে গেছে, জুলির কোনো খবর নেই। সো এখন পুলিশ একটু চিন্তায় পড়ে যায় যে না, মনে হয় একটু সিরিয়াস কিছুই মনে হয় হয়েছে, জুলি না হলে কোথায়। তো যেটা হয় পুলিশরা চারিদিকে ডার্লিংটনের মানে পুলিশ যেসব থাকে না ওদের কিছু ট্রেন্ড করা ডগ, যারা হচ্ছে মানুষ জীবিত বা মৃত মানুষ খুঁজে বের করতে পারে, অথবা মানুষের গন্ধ শুকিয়ে মানুষের কাপড় বের করে ফেলতে পারে, এরকম ট্রেন ডগ দিয়ে ওরা পুরো ডার্লিংটন এরিয়াটা খুঁজতেছে। ইভেন জঙ্গলও বাদ দেয়নি, আবার হচ্ছে কোনো রিভার সাইড এরিয়াও বাদ দেয়নি। এর রিজন যেহেতু 4টা বাচ্চার মা, তার অনেক রেসপন্সিবিলিটি থাকে, যে সে হচ্ছে হয়তো বা একটা টাইমে বাসায় ফেরত আসবে। সবচেয়ে বড় কথা একটু আগে তোমাদের সাথে শেয়ার করেছি যে আর যাই হোক ওই উইকের একটা দিন যেদিন সাইকিয়াট্রিক্সের কাছে ওর অ্যাপয়েন্টমেন্ট আছে, ওই দিন কিন্তু কখনো মিস করে না, ও যেখানে থাকুক ও ডক্টরের কাছে চলে আসে। সো ব্যাক টু ব্যাক কয়েকটা অ্যাপয়েন্টমেন্টও মিস হয়ে গেছে, এর মানে নিশ্চয়ই জুলি কোনো প্রবলেমে পড়েছে। সো পুলিশরা যেটা মনে করে এমন হতে পারে যে ড্রাঙ্ক হয়ে আসার পথে অ্যাক্সিডেন্ট করে ফেলছে, কোথাও পড়ে গেছে, অথবা কোনো খারাপ মানুষের সাথে ছিল, তারা মনে ওর সাথে বাজে কিছু করেছে। সো এই কারণে জঙ্গলে নদীর আশেপাশে সব জায়গায় জুলিকে খোঁজাখুঁজি শুরু করা হয়। সো এইসব যখন খোঁজাখুঁজি করা হচ্ছে, পুলিশ আসলেই কোনো ট্রেস খুঁজে পাচ্ছিল না যে জুলিকে অ্যাকচুয়ালি কি হয়েছে জুলির সাথে, জুলিকে কোথায় পাওয়া যাবে। সো অনেকে যে চিন্তাটা হতে পারে হয়তো ওর বয়ফ্রেন্ড ওর সাথে কিছু করেছে। ওর বয়ফ্রেন্ডের একদম সলিড অ্যালাবাই ছিল যে ওই সময় ওর অফিসেই ছিল, আর সন্ধ্যার পর ও বাসায় ফিরেছে, দেন বাসায় ফিরে ওর কিছু ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করছিল, ওর অফিসে কোনো কাজ করছিল। সো ওর পুরো 24 ঘন্টার প্রমাণ আছে ও কি করেছে। সো এই কারণে পুলিশ ওর বয়ফ্রেন্ডকে একদমই সন্দেহ করেনি। তারপরেও এটা ওর 2টো বাচ্চার মা, প্লাস ওরা দুজনকে অনেক ভালোবাসে। পুলিশরা এর পর থেকে যেটা চিন্তা করতে থাকে, এইভাবে সার্চ পার্টি করে হয়তো বা জুলিকে খুঁজে বের করা সম্ভব হবে না।
এখন ওদের যেটা করতে হবে, ওদের স্পেশাল ট্রেনিং পাওয়ার কিছু কুকুর আর ওদের যে হ্যান্ডেলার আছে, মানে যারা কুকুরগুলোকে আর কি মেবি ট্রেনিং দেয়, ওদেরকে দিয়ে পুরো জঙ্গল এরিয়া, রিভারের এরিয়া, ফিল্ড এরিয়াগুলোতে পাঠাতে হবে। আর যে কুকুরগুলোকে ওরা পাঠাচ্ছে এগুলো হচ্ছে জার্মান শেফার্ড। ওরা স্পেশালি ট্রেনিং করা হয়েছে হিউম্যান দেরকে খুঁজে বের করার জন্য, মানে মানুষ অথবা হচ্ছে মানুষের ব্লাড কিছুর একটা স্মেল পেলেই ওরা বার্কিং করে উঠবে। তো এইরকম কিছু কুকুর দিয়ে ডার্লিংটন এরিয়ার যেসব জায়গাতে একটু জঙ্গল আছে, কিছু রিভার সাইডগুলো আছে, ওখানে পাঠিয়ে দেওয়া হয়। সো এরকমই একজন হ্যান্ডেলার, উনি চিন্তা করে যে আজকের রাতে উনি ফ্রি আছে, সো উনি এই রাত্রেবেলায় এই সার্চিং পার্টি শুরু করবে, উনি আর ওনার কুকুর। তো ওনারা একটা এরিয়াতে যায়, এই এরিয়াটা তো বলতে পারো কাইন্ড অফ ডার্লিংটন সাইডের একটু মানুষ তেমন একটা এখানে থাকে না, একটু ক্রাইম টাইপের এরিয়া, অনেকেই মানে পুরানো বাসা, ব্যান্ডেন বাসা, এখানে কেউ থাকে না, ভাঙ্গাচোরা বাসা, দেখা যায় এইসব জায়গায় ড্রাগস লিং টাইপের কিছু কিছু হয়ে থাকে এরকম টাইপের, অথবা হচ্ছে যারা হোমলেস মানুষরা আছে এরকম জায়গায় এসে শেল্টার নেয় এরকম টাইপ। তো উনি মনে করে এর পাশে যে রিভারটা আছে এই দিকটাতে যে আমি একটু দেখি যে এখানে কোনো লাশ ওর সামথিং কিছু পাওয়া যায় কি। তো উনি ওনার কুকুরটাকে নিয়ে যখনই গাড়ি থেকে নামে, কুকুরটা খুবই জোরে বার্কিং করতে থাকে, যে ঘেউ ঘেউ করতেছে, যে পুলিশটা পরে হাতে আর কন্ট্রোল করতে পারছে না কুকুরটাকে। তো উনি ছেড়ে দেয় যে দেখে কুকুরটা কোন দিকে যায়। তো কুকুরটা দেখা যায় যে একটা পুরনো বাড়ি, বাড়িটার ওয়ালের উপরে একটা টেবিল ফ্যান আসছে, সো ওইটার সামনে যে ওরকম ঘেউ 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 করতেছে। তো ওই হ্যান্ডেলার আর পুলিশ যেটাই বলো না কেন, উনি একটু অবাক হয়ে যায় যে মেবি এখানে কোনো হোমলেস মানুষ আছে, হয়তো বা ওর কারো স্মেল পেয়ে কুকুরটা বার্কিং করছে। সো যখন উনি টর্চ লাইট দিয়ে আর কি দেখতেছিল যে বাসায় কেউ আসছে না নাই, তো তখন যেটা হয় দূরে একটা বুশ টাইপের একটা এরিয়া আছে, মানে একটু ঝোপঝাড়। সো ওখান থেকে একটু টর্চ লাইট দিয়ে দেখে যে একটা প্লাস্টিক ব্যাগের ভিতরে কি যেন একটা গোল মতো পটলা হয়ে পড়ে আসছে। তো ওটা দ্বিগুণ চোখ যায়, তো দেখে যখন কুকুরটা ওই জায়গাটা ঘেউ ঘেউ করে ওইদিকে চলে যাচ্ছে। সো উনি এই প্যাকেটটা হাতে নেয়। এই প্যাকেটটা হাতে নেওয়ার পর এই হ্যান্ডেলার যেটা বলে, ওনার লাইফে এত বাজে তীব্র কড়া গন্ধ উনি কখনো নাকে দেয়নি। মানে এই গন্ধটা ওনার নাকে যাওয়ার সাথে সাথে নাকটা পুরো ঝলসে গেছে, আমার ঘা কাঁপতেছে। সো উনি যখন এই স্মেলটা নেয় ওনার অনেক ঘৃণা লেগে ওঠে। এরপর যেটা হয়, উনি চিন্তা করে যে ওনার গাড়িতে যাবে, এই প্যাকেটটা নিয়ে দেন এটা ওপেন করবে দেখার জন্য এটা কি। তো উনি যখন ওনার গাড়ির কাছে আসতেছিল ওনার কুকুরটা আর ওই ব্যাগটা নিয়ে, হঠাৎ করে দেখে যে বাড়িটার সামনে ওনার কুকুরটা বার্কিং করে উঠেছিল ওইখানে আলো জ্বলছে। তো পুলিশ বলে উইয়ার্ড, একটু আগে তো দেখলাম এখানে কেউ নেই। এরপর দেখে ওখানে একটা বুড়া মহিলা থাকে। সো বুড়া মহিলাটা এসে বলতেছে কি ব্যাপার, কোনো সমস্যা? সো তখন ওই হ্যান্ডলারটা এসে যেটা বলে যে অ্যাকচুয়ালি আমরা পুলিশের তরফ থেকে এসেছি, তো আমরা এখানে কিছু মানে জিনিস খুঁজে পেয়েছি, এরকম প্যাকেট, এখন আমরা জানি না এটা কি, অনেক বাজে একটা গন্ধ বেরোচ্ছে, আপনি একটু বলতে পারবেন? সো আচ্ছা আচ্ছা ঠিক আছে রুমে আসেন। পরে লোকটাকে নিয়ে বসিয়েছে, তারপর বললো প্যাকেটটা নিয়ে চিন্তা করবেন না, কিছুদিন আগে দুটো ছেলে এসেছিল টিনেজার, বললো যে ওদের কুকুর মারা গেছে, তো ওরা এখানে প্যাকেটটা ফেলে গেছে। সো আমি আর কিছু বলিনি। তো লোকটা একটু অবাক হয় যে কুকুর মারা গেছে আর তোমার জমিতে এসে ফেলে গেছে, তুমি কিছু বলনি? মানে উচিত তো ছিল অ্যাটলিস্ট বলা যে কুকুরটাকে মাটি দিয়ে দাও, কিছু একটা, এভাবে প্যাকেটে ফেলে গেছে। তো বলছে আচ্ছা আমি যেহেতু পুলিশের পক্ষ থেকে এসেছি, আমি কি এটা ওপেন করতে পারি, চেক করে দেখতে পারি? বলছে হ্যাঁ দেখেন আপনার ইচ্ছা। তো ওই লোকটা যখন প্যাকেটটা ওপেন করে, ভিতরে দেখে একটা পিলো কেস, মানে বালিশের কভার। বালিশের কভারটা ওপেন করার পরে দেখে নাড়ি ভুঁড়ি, কিডনি, লিভার এগুলো টুকরো টুকরো হয়ে আছে। সো এটা দেখে ওর পুরো গা গলায় আসে, কারণ অলরেডি এগুলো ডিকম্পোজ হচ্ছে, মানে পচা শুরু করে দিচ্ছে। সো উনি হাতে নিয়ে তো আর বুঝতে পারছেন এটা মানুষের না কুকুরের নাকি ছোট বাচ্চার। সো উনি খুব কনফিউজ হয়ে যায়। এরপর ফরেন্সিক ডিপার্টমেন্টে যারা আছে, যারা অ্যাকচুয়ালি এইসব জিনিস নিয়ে ঘাটাঘাটি করে, তাদেরকে ইমিডিয়েট কল দেয় যে এরকম একটা অদ্ভুত জিনিস খুঁজে পেয়েছি, আপনারা আসুন। সো এই মাঝখানে আমি নিয়ে নিচ্ছি সেহরির একটি বিরতি। সেহরি করে দেন আবার আসতেছে, কেবলমাত্র খাওয়া দাওয়া ডান করলাম। তো খেতে খেতে দাঁড়াও, গল্পটা বলার আগে একটু লিপস্টিক লাগিয়ে নি। বাই দ্য ওয়ে, যারা যারা আমার কাছে আমার পছন্দের লিপস্টিক সোয়াচেস দেখতে চেয়েছো, কালকে একটা ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ।
যেখানে 400 টাকার ভিতরে আমার মোস্ট ফেভারিট লিপস্টিকের সোয়াচেস তোমাদের সাথে শেয়ার করব। কাল রাত 8টায় ভিডিওটা আপলোড হয়ে যাবে, দেখতে ভুলো না। এবং তার ভিতরে ছিল হচ্ছে কিছু মানুষের অথবা অন্য জীবজন্তুর মানে নাড়ি ভুঁড়ি, কিডনি, লিভার এরকম টাইপের জিনিস। সো উনি এটা দেখে যেটা চিন্তা করেন যে মাংস হাড্ডি সহ একটা পুরো মানুষের বডি তো একটা পিলো কেসের ভিতর ঢুকানো যায় না, কারণ মানুষের শরীর তো আরো বড়। হয়তো বা হতে পারে এখানে কুকুরেরই কোনো শরীরের অংশ অথবা কুকুরের শরীরই রয়েছে। সো উনি একটু ঘাটাঘাটি করে উনি চিন্তা করেন যে ওনার মনে হয় না উনি এটা বেসিক্যালি বুঝতে পারবেন এটা আসলে কি। তো উনি যেটা করেন ফরেন্সিক ডিপার্টমেন্টের কিছু অফিসারদের ডেকে পাঠান। ওরা পরে এসে এই পিলো কভারটা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর যখন এটা ডিএনএ টেস্টিং করে, যেটা মানুষের অথবা প্রাণীর, দেখে যেটা মানুষের এবং এটা হচ্ছে একজন নারীর। আর এটা ফুল বডি না, জাস্ট রিপ কেজ, আমাদের বুকের যে খাতাটা আছে রিপ কেজ একটা বালিশের ভিতরে ছিল। এর সাথে সাথে ফরেন্সিক ডিপার্টমেন্ট এটাও নিশ্চিত করে বলেন যে যে টোর্সোটা পাওয়া গেছে সেটা জুলি পিটারসনের। এরপর যেটা হয়, পুরো দেশে তো একেবারে নিউজটা ছড়িয়ে ছিটিয়ে যায় যে একটা মহিলার রিপ কেস এরকম পিলো কভারের ভিতরে পাওয়া গেছে। তো এখন পুলিশ যেটা করে সরাসরি সেই বৃদ্ধ মহিলার বাসায় যায় এবং যে ওনাকে জিজ্ঞাসা করে কে বা কারা এখানে ফেলে রেখে গিয়েছে এই পিলো কেসটা। তো উনি যেটা বলে আমার ঠিক মনে নাই, র্যান্ডম 2টা বাচ্চা আসছিল এসে রেখে গেছিল। সেই বাচ্চা কি এই এলাকার আগে ওদেরকে কখনো দেখেছে? না, ঠিক মনে নাই আমি দেখলেও মনে না বলতে পারবো যে বাচ্চাগুলো কারা ছিল। তো যেহেতু একজন বৃদ্ধ মহিলা, সো ওনাকে তো কিছু বলার নেই। এরপর পুলিশ যেতে চিন্তা করতে থাকে যে ও মাই গড, মানে যাও আমরা একটা হিন্ট পেলাম, হয়তোবা আমাদের পক্ষে পসিবল না এই খুনিটাকে খুঁজে বের করা। এরপর যেটা হয়, হঠাৎ করেই পুলিশদের কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কল আসতে থাকে এবং কলে সবাই একটা কথাই বলতে থাকে যে আমার মনে হয় আপনি যে লোকটাকে খুঁজছেন তাকে আমি চিনি, যে জুলিকে খুন করেছে তার নাম হচ্ছে ডেভিড। তো পুলিশ খুবই অবাক হয়ে যায় যে একটা সিঙ্গেল মানুষের কথা সবাই কেন এত শিওর হয়ে বলতেছে। আর যখন হচ্ছে এই নিউজটা মানে মানুষ জেনে যায় যে জুলি পিটারসন মারা গেছে, তো তখনই কিন্তু প্রথম যে টিপটা আসে পুলিশের কাছে সেটা এটাই। ডেভিডের পুরো নাম হচ্ছে ডেভিড হার্কার, 6 ফুট লম্বা, 24 বছর বয়স, আনএমপ্লয়েড। ওর যে জিনিসটা সবচেয়ে বেশি উইয়ার্ড লাগবে, মানে অ্যাট ফার্স্ট তুমি ওকে দেখার সাথে সাথে যে জিনিসটা তোমার চোখে পড়বে সেটা হচ্ছে ওর ট্যাটু। ওর ট্যাটুটা উইয়ার্ড হওয়ার কোনো বিষয় না, বাট যে জিনিসটা লিখেছে এই ইনফরমেশনটা খুবই উইয়ার্ড। তার মাথার 2 পাশে সে ট্যাটু করেছে। এক পাশে লেখা সাব হিউম্যান, আরেক পাশে মেন্টাল আর কি ডিসঅর্ডার এরকম টাইপের কিছু একটা লিখে রেখেছে। মানে নিজেকেই সে মেন্টাল বুঝাচ্ছে, নিজেকেই বুঝাচ্ছে সে পুরোপুরি মানুষ না, সাব হিউম্যান। ও হচ্ছে ওরকম টাইপের কুল ডুডদের আন্ডারে পড়ে যারা হচ্ছে আমার ভিতরে ডিম্যান আছে, আমি একটা মনস্টার, আমার সবসময় ডার্ক চিন্তা হয়, নিজেকে অনেক ডার্ক প্লেসের একটা মানুষ ভাবে সে। মানে এগুলো বলে বলে যারা হচ্ছে একটা পার্ট নেওয়ার চেষ্টা করে। আমার অতীতে পরিচিত করার কথা মনে পড়ে গেল। সো এইসব মানুষরা এইভাবে নিজেদেরকে খুব মনে করে। সে হচ্ছে এরকম টাইপের একটা বান্দা। আর তার কাছে সবসময় মনে হয় সব মেয়েই মানে ওর জন্য পাগল হয়ে আছে, সবাই শুধু চায় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার জন্য তার সাথে। তার কাছে সবসময় মনে হয়, ধরো হয় না, ধরো কেউ একটা মুভি দেখছে, মুভিতে যে ভিলেনটা রয়েছে অথবা ধরো যে ড্রাকুলার রয়েছে, যে ভ্যাম্পায়ারটা রয়েছে, সে হইতেছে গিয়ে প্রচন্ড ভয়ানক। তো একে দেখে যদি কেউ বলে যে এই যে ক্যারেক্টারটা দেখালো এই ক্যারেক্টারের ভিত্তি আছে, মানুষ এরকম ডেঞ্জারাস হয় নাকি, তো ও সেখানে বলতে পছন্দ করে এরকম টাইপের মানুষদেরকে তোমরা চিনবে না, কারণ আমাদের মতো মানুষদেরকে নিয়ে এসব স্টোরি হয়। মানে নিজেই সেগুলো বলতে খুবই পছন্দ করে যে সে কত ডিপ ডার্ক ভিতরে ভিতরে। আমি কি বুঝাতে পারছি না, মাথার উপর দিয়ে গেছে। সো ডেভিডের জীবনে যত মেয়ে ছিল তাদের মতে ডেভিড হচ্ছে অনেক ফান লাভিং একটা ছেলে, সে অনেক ইন্টেলিজেন্ট, সে সবার থেকে একটু আলাদা ভাবে, আর সব মেয়েরা ওকে অনেক পছন্দ করে।
সো ডেভিড যে টাইপের ছেলে বেসিক্যালি ও কখনোই একটা সিঙ্গেল রিলেশনশিপে থাকতে পারে না, মানে ওর এক এক দিন এক একজনের সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে পছন্দ, কারণ ওর কাছে মনে হয় যে একজনের সাথে থাকতে বোর লাগে। আর যদিও বা যদি কোনো মেয়ে ওর সাথে সিরিয়াস রিলেশনশিপে যেতে চেয়েছে, ও কন্টিনিউয়াসলি তাদেরকে চিট করতো। আর ও বলতো ও কখনো চিট করে না, মেয়েরা আসলে উপচে এসে পড়ে ওর উপরে, সো কাউকে না করতে পারে না, আর এটা ওর দোষ না, দ্যাটস ওয়াই ও এই টাইপের। আর ও খুবই পাবে বারে যেতে পছন্দ করতো। সো ওখানে কিছু ছেলে ছিল ওই এলাকার যারা হচ্ছে ড্রিঙ্কিং বাডি। ছেলেদের মতে ও হচ্ছে একটা প্যাথোলজিক্যাল লায়ার, মানে কথায় কথায় মিথ্যা বলতে পারে, বানায় মিথ্যা বলে। আর যখন ও ড্রাঙ্ক হয় তখন ওর সবচেয়ে ফেভারিট কাজই হচ্ছে বানায় মিথ্যা বলা, মানে যেটাকে বলে হচ্ছে আকাশ গুরুম, এরকম টাইপের অদ্ভুত কথা বলবে যেগুলো তুমি বিশ্বাসও করতে পারবে না, এরকম মিথ্যা ও কন্টিনিউয়াসলি বলতে থাকে। মানে ডেভিড যখন ড্রাঙ্ক হয় সবার কাছে বলতে থাকে ও কিভাবে মেয়েদেরকে সার্চ করেছে, কিভাবে ও ব্যাংক রবারি করেছে, কিভাবে একজনকে মানে ধরে একদম মারতে মৃত্যুর পর্যায়ে নিয়ে চলে গেছে, এরকম টাইপের উল্টাপাল্টা টাইপের মানে হচ্ছে ও কথা বলতে থাকে। সো ওর ড্রিঙ্কিং বাড়িটা যেটা বলে নর্মালি ওইসব কিন্তু বলে না, যখন ও ড্রিঙ্ক করে তখন এরকম বলে। ওদের মতে ও অ্যাগ্রেসিভ, বাট এতটা না যে মানুষকেও খুন করতে পারবে, বাট মানে হচ্ছে ও যদি মারামারি বাঁধে ও সবসময় মারামারি করতে পছন্দ করে। ওর বয়সে ছোট, ওর থেকে সাইজে ছোট টিনেজার বাচ্চাদেরকে মেরে টুরে একেবারে ভর্তা বানিয়ে দিতে পারবে, এরকম টাইপের। সো এটা হচ্ছে সবার ওর আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে জানা যায় যে ডেভিড অ্যাকচুয়ালি কি টাইপের ছেলে। মানে ডেভিডের ছোটবেলা থেকে যেটা জানা যায়, ছোটবেলা থেকেই ওর লাইফটা অনেক রাফ ছিল, মানে ওর নিজের দোষেই, মানে একটু কেমন একটু বলতে পারো কাইন্ড অফ একটু ক্রেজি টাইপ এরকম। মানে যখন ওর 16 বছর বয়স, ওকে বেসিক্যালি শিশু শোধনাগার যেরকম টাইপের একটা জায়গা বলে, মানে যেখানে মানুষদেরকে কিওর করার জন্য পাঠানো হয়, এরকম জায়গায় অনেকদিন ছিল। এর রিজন নর্মালি দুটো ছেলে ওর বয়সেরই, ওর থেকে একটু ছোট, ওরা ওদের কুকুরকে নিয়ে পার্কে ঘুরতে গেছে। ওই দুটো বাচ্চাকে মারতে ও একদম শেষ করে দিচ্ছে। ইভেন ছিচকা চড়ি, দোকান থেকে কিছু কিনে আনা, মানুষকে রাস্তায় ধরে অপমান করা, নন স্টপ এগুলো করতে থাকতো। এরপর ওর যখন বয়স 20 হয়, এরপর ও চিন্তা করে পাঙ্ক রক ব্যান্ডে সে জয়েন করবে, কারণ ওর কাছে মনে হয়েছে যে এটা এখন ট্রেন্ডে আছে। মানে ও এমন টাইপের একটা মানুষ, মানে কাইন্ড অফ বলতে পারো যে কনসেন্ট্রেট পাইতে পছন্দ করে। মানে যে কোনো জায়গায় ধরো তোমাকে অপমান করবে অন্যদের সামনে করে, আর কি হচ্ছে গিয়ে নিজে একটু মজা লুটলো, এরকম টাইপের। এই কথাটা বলতে যে আমার একটা ফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। ও কোথাকার সেটা না বললি, তো যেটা হয় একদিন ওই ফ্রেন্ডটা ওদের বাসায় আমাকে ইনভাইট করে, আমার আম্মুর সাথে। ও হচ্ছে কখনো ওর বাসায় যাই নাই, গুড ফ্রেন্ড, বাট কখনো বাসায় যাওয়া হয়নি। সো ও বাসায় কিরকম আমি জানি না। সো ওদের বাসায় গেলাম, নর্মালি গল্প করলাম, নাস্তা খেতে দিল আন্টি। তো হঠাৎ করে আমাকে বললো কি যে আচ্ছা গাজী, আমার ফ্রেন্ডরা আমাকে গাজী ডাকে, যারা আমার ছোটবেলার ফ্রেন্ড। আচ্ছা গাজী চল আজকে তোকে নিয়ে আমাদের বাসায় ছাদে যাই। ছাদে যাবো? বলছে হ্যাঁ চল না ছাদে যাই। পরে ছাদে গেছি, ছাদে যাওয়ার পর ছাদের উপরে আরেকটা ছাদ আছে, ওই ছাদে সে আমাকে নিয়ে উঠছে। তো আমি উঠতে পারছিলাম না, কারণ আমার একটু হাইটের ভয় লাগছিল, আমি মই ইউজ করতে পারি না। সো আমি অনেক ভয় উঠছি তো ঠিকই, এখন নামার সময় আর নামতে পারছি না। তো অনেকক্ষণ ধরেই না আমরা দুজন বসে আছি, ও শুধু এদিকে তাকায়, নর্মালি গল্প বলে, কথা বলে কি বলে না আমি ঠিক বুঝতে পারছি না। মানে ওর বাসায় প্রথম ওকে দেখে মানে আমার কাছে ওকে একটু নতুন লাগতেছিল, মানে আমার কাছে মনে হচ্ছে কিছু খুঁজতেছে। দেন কিছু কথা গাজি, তুই যে কি না এত বড় একটা মেয়ে এরকম মই ভয় পায়, আমি তোকে এখন 10 বার উঠে দেখাবো, দেখ কিভাবে উঠতে হয়। আশ্চর্য, তোর থেকে তো আমার ভাইয়ের ছেলে ভালো রে, ও কি সুন্দর করে উঠে জানিস। আমি না হঠাৎ করে দেখলাম কি মানে ও খুবই চার্মিং হয়ে গেছে, খুবই হা আর এত জোরে হাসতেছে যে আশপাশের কয়েকটা ছাদের মানুষ শুনতে পাবে। এরপর আমি রিয়েলাইজ করতে পারলাম যে ও চাচ্ছেই কাউকে শোনাতে, ওর উপরে যেন কনসেন্ট্রেশনটা আসে।
আমি জানি না কেন এই টপিকের সাথে কোনো মিল নাই, বাট এই যে কিছু মানুষ যে আছে না, যে হঠাৎ করেই সবসময় পছন্দ করে যে অ্যাটেনশনের সেন্টার হতে, সব দিকে যেন সবার অ্যাটেনশন ওর কাছেই থাকে, এরকম। আমার আরেকটা জিনিস মনে আছে, ওকে আমি ক্লাসে যে জিনিসটা খেয়াল করতাম, যখনই হচ্ছে গিয়ে ধরো অন্য মানুষ অন্য টপিকে গল্প করতেছে, ওই সময় সিক হয়ে যেত। ওর গল্প বলার সময় ও গল্প বলতো। যাই হোক, ও ব্যাপারে বললাম না কোনখানকার, কারণ বললেই অনেকেই বুঝে ফেলবে আমার ফ্রেন্ডরা যে ওকে, আমি চাচ্ছি না ও লজ্জা পাক। ডেভিডের সাথে কোনো মেয়ের প্রথমবার পরিচয় হয়েছে, ও নিজেকে এমনভাবে প্রেজেন্ট করবে যে আমার ভিতরে কি চলে তুমি কখনো আন্ডারস্ট্যান্ড করতে পারবা না, মানে আমি অনেক ডার্ক, আমার ভিতরে একটা ডিম্যান আছে যে বের হয়ে আসতে চায়, আমি তাকে ভিতরে আটকে রাখি, মানে মানে সব কনসেন্ট্রেশন নিজের দিকে নিতে হবে, বুঝছো না? আর যেটা হয় 20 বছর 19 বছরের মেয়েদের, মানে একটা ছেলে একটু দেখতে দেখতে সুন্দর, উঁচা লম্বা, এসে বললো আমি আকাশে উঠতে পারি, বিশ্বাস করে ফেলবে, ও মাই গড ওই ছেলেটা জানা তো কি সুন্দর করে আকাশে উড়ে। বাজে এক্সাম্পল আর নাইবা দিলাম। এগুলোর পাশাপাশি ডেভিডের আরেকটা পছন্দের জিনিস হচ্ছে, মানে ওর সবচেয়ে বড় হবি যেটা নিয়ে ও থাকতে পছন্দ করে, সেটা হচ্ছে ট্রু ক্রাইম বেস কেস নিয়ে পড়াশোনা করা। পড়াশোনা মানে এসব নিয়ে জানাজানি করার ইচ্ছা, অনেক ইন্টারেস্টেড। মানে ও হচ্ছে ক্রিটিক, ট্রু ক্রাইম স্টোরির ক্রিটিক, মানে এরকম টাইপের যে আমি যদি ওই সিরিয়াল কিলারের জায়গায় হতাম এই কাজটা আমি করতাম না, কারণ এটা করার কারণে ও ধরা পড়ে গেছে। মানে ও এমনভাবে হচ্ছে ট্রু ক্রাইমগুলোকে নিয়ে ও চিন্তা করে, বিশ্লেষণ করে, ও নিজেকে অ্যাজ এ সিরিয়াল কিলার হিসেবে চিন্তা করে যে ওখানে আমি থাকলে যে ডিসিশনটা নিতাম, যেভাবে ভিকটিমের বারোটা আমি বাজাতাম, মানে এরকম টাইপের। মানে একটা এরকম কি বলে এটাকে, গবেষণায় দেখা গেছে ছেলেদের থেকে মেয়েরা বেশি ট্রু ক্রাইম বেস স্টোরি কেস সম্বন্ধে শুনতে পছন্দ করে। আর এটা সত্যি কথা, আমি পার্সোনালি নিজেও ট্রু ক্রাইম বেস স্টোরি শুনতে পছন্দ করি। আমি জানি ছেলেদের থেকে অনেক আপুরা এমনিতেই, আমি যেহেতু মেকআপ রিলেটেড ভিডিও টিডিও বানাই, সো আমার ফ্যান বেসও হচ্ছে মেয়েদের মধ্যেই, বাট মেয়েরা বেশিরভাগ পছন্দ করে ট্রু ক্রাইম বেস স্টোরি ছেলেদের থেকে বেশি। এর রিজন বেশিরভাগ কিন্তু আমরা মেয়েরাই ভিকটিম হই। সিরিয়াল কিলাররা মেয়েদেরকেই ধরবে, একটা মেয়ে বাইরে বের হবে, রেপ সেই হবে, অ্যাসিড ছুঁড়ে মারবে তো মেয়ের মুখে। সো যেটা হয়, আমরা সবসময় একটা আতঙ্কে থাকি যে আমাদের সাথে হয়তো বা জিনিসগুলো হতে পারে। সো কি টাইপের একটা জিনিস আমাদের সাথেও হতে পারে, এই মানে জিনিসটা জানার জন্যই মেয়েদের ট্রু ক্রাইম স্টোরির উপরে অনেক আকর্ষণ। বাট এইসব টাইপের আকর্ষণ কিন্তু একদমই ডেভিডের আকর্ষণের সাথে মিলানো যাবে না, কারণ ও হচ্ছে উল্টোটা। মানে আমি যদি খুনি হতাম তাহলে ওকে কিভাবে খুন করতাম, ওর ব্রেনটা আসলে এভাবে চিনে না চলে আর কি। আর ওর দুইটা হচ্ছে সবচেয়ে ফেভারিট বুক। একটা বুকস হচ্ছে কিভাবে পুলিশ হওয়া যায়, এটার জন্য ছোটবেলা থেকে কিভাবে নিজেকে ট্রেন্ড আপ করা যায়, এবং আরেকটা পছন্দের বই হচ্ছে কিভাবে আমি জেল থেকে পালাবো। মানে আমি না দুইটা বইয়ের আমি কোনো আগামাথায় খুঁজে পেলাম না। তুমি যদি পুলিশ হতে চাও তাহলে তোমার কেন জানতে হবে কিভাবে জেল পালাতে হবে? মনে হয় ও মাথায় ভাবে ডিসাইড করে রাখছে যদি পুলিশ হয়ে গেলাম তো হয়ে গেলাম, আর যদি না হতে পারি এরপর যদি অপরাধ করি তাহলে আমি জেল থেকে কিভাবে পালাবো। মানে সেটার মাথাটাই মানে খুব অদ্ভুত ভাবে মানে চলে। আর এই অদ্ভুত জিনিসগুলো দেখেই কিছু ইডিয়টিকা টিনেজাররা ওর পরে ব্যাকুল হয়ে যায়, ও মাই গড হি ইজ সো হট, কেউ ওকে বুঝতে পারে না, আমি ওকে কিওর করব, আমি আমার ভালোবাসা দিয়ে ওর মনটা শান্ত করব, আছে না কিছু। আর ডেভিড টু ডেভিডই, ধরো ওকে কেউ ডাকলো, হে ডেভিড, ডোন্ট কল মি ডেভিড, ডেভিল ম্যান, কল মি ডেভিল ম্যান। মানে নিজেকে সে ডেভিল ম্যান বলতে পছন্দ করতো। মানে ওর ফ্রেন্ডরা যেটা বলে যে আর যাই হোক ও হচ্ছে মানে এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলে, বাট খুন করবে এরকম টাইপের ও কেউ না। বাট এই 2 সপ্তাহ ধরে ওর ভিতরে একটা চেঞ্জেস দেখা গেছে, সেটা হচ্ছে এভরি নাইট পাবে আসতেছে, এসে ড্রিঙ্কস করতেছে, যখনই মাতাল হয়ে যায় সবাইকে জুলি নামের একটা মেয়েকে মারার করে এসেছি।
যাকে পেতেছে তাকে, ধর কেউ হেঁটে দিচ্ছে কি ডাকতেছে শোনো না, কালকে মার্ডার করেছে জুলিকে। সো মানুষ পাগল। সো ওর কথা কেউ পাত্তা দিচ্ছিল না। সো একদিন যেটা হয়, ওই দিন সে পাবে আসেনি, ওর ড্রিঙ্কিং বাড়িটা ড্রিঙ্ক করতেছে। হঠাৎ করে ওরা যখন হচ্ছে টিভি চ্যানেলটা অন করে ওই পাবে, তো দেখে যে জুলি নামের একটা মেয়ের শুধু আপার টোর্সো মানে ওর রিপ কেস এটাই খুঁজে পাওয়া গেছে পিলো কভারের ভিতরে। সো ওখান থেকে ওরা চিন্তা করে ও মাই গড, এই পুরো সপ্তাহ ধরে ডেভিড বলে গেছে জুলি নামের একটা মেয়েকে মেরে ফেলছে ও। আর রিসেন্টলি জানা গেল যে অ্যাকচুয়ালি জুলি নামের একটা মেয়ে মারা গেছে, তার বডির কিছু পার্ট নিখোঁজ। সো এই জিনিসটা ওরা যখন বুঝতে পারে, কেউ কেউ প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে যেই বেসিক্যালি পুলিশকে কল দিয়ে বলে যে এরকম আমাদের একটা ফ্রেন্ড আছে, আমরা শিওর না, বাট ও বেসিক্যালি সবাইকে বলে বেড়াচ্ছে জুলি নামের একটা মেয়েকে খুন করেছে। সো পুলিশ যখন এই বিষয়ে জানে, একদমই দেরি করে না, ওরা সার্চ ওয়ারেন্ট নিয়ে সরাসরি চলে যায় ডেভিডের বাসায়। ডেভিডের বাসায় যখন যায়, ডেভিড তখন বাসায় ছিল না। সো ওনারা বাসাটা ভেঙে ভিতরে ঢুকে যেটা দেখে যে স্টেয়ার কেস আছে, ওখানে ব্লাড লাগা, এবং এই ব্লাডটা এভাবে মানে কাউকে যদি তুমি মাটিতে শুয়ে ঘষে নিয়ে যাও, এইভাবে ব্লাডটা চলে গেছে হচ্ছে ওর বেসমেন্টের দিকে। আর সিঁড়িতে মানে কেউ হাত ধরে উঠেছে, এরকম হাতের ছাপ পুরা ব্লাডে মাখা। ব্লাড কিন্তু একদম তরতাজা না, দেখে বোঝা যাচ্ছে খুবই ড্রাই, পুরা রুম অনেক স্টিংকি, অনেক গন্ধ, ব্লাডগুলো কালচে হয়ে পড়ে আছে, এরকম টাইপের মানে বাসার অবস্থা। এরপরে রান্নাঘরে যে পুলিশ যেটা দেখে, রান্নাঘরেরও প্রায় সেম টাইপের অবস্থা, মানে কোনো জায়গায় হচ্ছে রক্ত লেগে আছে, মাংস যেখানে ঝুলিয়ে কাটে কসাইরা এরকম টাইপের হুক হচ্ছে ওর রান্নাঘরে লাগানো। তো এরপর পুলিশ ওর বেডরুমে যায়, বেডরুমের ওয়ালটা কালো করা, ওটার ভিতরে সে কালি দিয়ে লিখে রাখছে কিছু পাঙ্ক গান, মানে গানগুলো মানে রক মেটাল টাইপের সং মেবি, এরকম টাইপের গান। ওই গানটার লিরিক্সের মিনিংটা এরকম যে এখন আমার চোখ মানে স্নেক আইজ, আই হ্যাভ স্নেক আইজ, মানে আমি সবাই খারাপ, আমি সবার থেকে ভালো, আই এম গড, আমি জানি না কিরকম টাইপের উল্টাপাল্টা এরকম লেখা। আবার আরেকটা ওয়ালে ডিপ্রেশন নিয়ে কিছু জিনিস লেখা, মানে পুলিশ দেখেই বুঝতে পারছে মাথা খারাপ, এরকম নোংরা জঘন্য বাসায় কিভাবে থাকে। তোরা বললো ঠিক আছে, আচ্ছা বেসমেন্টে যে দেখি, বেসমেন্টে যায় দেখে পুরো সিরিয়াল কিলার হওয়ার প্রস্তুতি কি সিরিয়াল কিলারই। বেসমেন্টের কিছু কিছু জায়গায় টুকরো টুকরো মাংস ছড়িয়ে ছিটে পড়ে আসছে, ব্লাড চারপাশে ছড়িয়ে ছিটে পড়া, ইভেন কিছু এরকম ছুরি কাচ্চি অথবা হচ্ছে এরকম মানুষকে মারা যায় এরকম টাইপের কিছু ওয়েপেন ওখানে পড়ে আছে। কিছু প্যাকেটে দেখে মনে হচ্ছে ভিতরে কিছু আছে, সেগুলোকে ডিকম্পোজ করার জন্য রেডি করা হচ্ছে। আর মানে ব্লিচিং শুরু করে সবকিছুই আছে। বাট ওর বাসায় কোনো রকম হাত পা মানুষের মাথা কিছুই পাওয়া যায়নি, বাট মাংস টাংস এদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়া, মানে ও মাই গড। ওর বাসার কথাটা চিন্তা করে মানে আমি আর কি বলবো, মানে ওর বাসাটা কিরকম বানাইছে যে লিভিং ব্রিদিং ও ট্রু ক্রাইম কেসের ভিতরে আছে। একটা সিরিয়াল কিলার ধরো কিছুদিন ধরে নিজেকে লুকিয়ে রেখেছে কাউকে মেরে, সিনটা কিরকম হতে পারে ওই সিনটার ভিতরে ও বেসিক্যালি লিভিং ব্রিদিং করতেছে। সো পুলিশ যখন ওর বাসার এই সিচুয়েশন দেখে এবং দেখে ও বাসায় নাই, পুলিশ একদম পাগল হয়ে যায়, কারণ যেহেতু আনএমপ্লয়, ওর কাজ করার কোনো জায়গা নেই, এখন এই ছেলেকে কোথা থেকে খুঁজে বের করবে। সো ওরা সব জায়গায় খুঁজতে থাকে, ডেভিডকে কোথাও খুঁজে পায় না। এরপর জানতে পারে যে অলরেডি ও পুলিশ কাস্টাডিতে আছে। অন্যদিকে অন্য কোনো একটা ভায়োলেন্সের কারণে ও একটা কেসে জড়িয়ে যায়, তো পুলিশ ওকে ওখানে আটকায় রাখছে। তো তখন পুলিশ বলে ওকে ভালোই হয়েছে যে ওখানে রয়েছে, তো এখন জুলির ব্যাপারে ওকে কিছু জিজ্ঞাসাবাদ করা যাবে। তো জুলির ব্যাপারে যখন ওর কাছে জিজ্ঞাসাবাদ করা হয়, ও বলে ও ইয়া আপনার ব্যাপারে জানতে চান, ওকে ঠিক আছে আমি তাহলে আপনাদেরকে জানাচ্ছি। মানে ও অনেক এক্সাইটেড পুলিশকে বলার জন্য যে ও জুলির সাথে কি করেছে। তো ওটা যেটা বলতে থাকে বেসিক্যালি ওই দিন রাত্রেবেলা জুলির সাথে আমার দেখা হয় বারে। তো বারে আমি অনেক বোর ছিলাম, দেন জুলির সাথে কিছুক্ষণ কথা বলি, আর আমি দেখেই বুঝতে পারছিলাম যে জুলি পুরা আমাকে দেখে ফিদা হয়ে গেছে। ও মানে আমাকে দেখার পর থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার জন্য দাঁড়ায় আসছে।
সো তারপর যেটা হয় দুজন মিলে অনেকক্ষণ গল্প করি। এরপর আমি চিন্তা করি ইউনো হোয়াট, আমি ঠিক করছি আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাবো। তো জুলি তো অনেক পাগল যে আমার বাসায় যেতে পারছে, তাই আমি জুলিকে নিয়ে আমার বাসায় আসি। এরপর আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করি, বাট ও ভ্যানিলার মতোই হচ্ছে, অনেক ব্লেন্ড, কোনো ফান হয় নাই, কিচ্ছু ভালো লাগে নাই। দেন আমি কিছুক্ষণ ন্যাপ নিই, তারপর আমি ওয়াশরুমে যাই। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি যে ও আমার পরা টাইটা নিজের গলায় বেঁধে নিজেকে দেখতেছে আয়না। তো এরপরও আমার কাছে আসে, ক্লোজ হওয়ার চেষ্টা করে। আমি মনে করলাম এমনিতে আমার দিনটা বোরিং গেল, কিছুই হলো না, আর কোনো ভালোই লাগলো না ওর সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে। তো এখন আমার উচিত এই আজকে নাইটটাকে আরো চার্মিং বানানো। তো এটার জন্য আমি যেটা করি, যেহেতু আমার টাই পরেই ছিল, তো এটা ধরে চাপ দিতে থাকি। চাপ দিতে দিতে ওর গলায় ফাঁস লাগাই দিই। তারপরে অনেকক্ষণ হসাধুস্তি হয়, এরপর ওকে আমি মারতে সক্ষম হই। এরপর যেটা ও করে নেক্রোফিলিয়া, এই বিষয়ে আমি কথা বলতে চাই না, আমার খুবই অপছন্দের একটা জিনিস, তোমরা চাইলে গুগল করতে পারো। তো সেগুলো সে করে, করার পর অনেকক্ষণ লাশের সাথে বসে থাকে। কি করবে লাশটা নিয়ে বুঝতে পারতেছিল না, হাতে একটা ছুরি ছিল। সো ছুরিটা যখন হাতে ছিল, ওর হঠাৎ করে মনে হয় যে ওর থাইটা অনেক স্লিক, সুন্দর। সো ওটার উপর দিয়ে ছুরি চালাচ্ছে। ছুরি চালাতে চালাতে ওর যেটা মনে হয়, সাশিমি যেটাকে বলে না, অনেক থিন স্লাইসের মিট যেভাবে কেটে বের করে, ওর মনে হয় এই মেয়েটার পাটা এরকম পাতলা করে আলুর মতো স্লাইস করলে কেমন হয়। সো একটা ছুরি নিয়ে মেয়েটার রানটা এরকম একদম পাতলা করে করে ওর এক একটা মাংস স্লাইস করতে থাকে। স্লাইস করতে করতে অনেক মিট বের হয়ে গেছে। তো এতগুলো যে ও কাজ করলো, করার পর অনেক টায়ার্ড, ওর অনেক ক্ষুধা লেগে গেছে। তো কি করবে, ডায়ানো চিন্তা করে ওকে পাস্তা বানাবো। তো কি দিয়ে পাস্তা বানানো যায়? তো এতক্ষণ ধরে জুলির থাই থেকে যে মাংসটাও বের করছে, এই মাংসটা নিয়ে অনেক রসুন দিয়ে ভালো মতো করে ভুনা করে ডায়ানো পাস্তা করে, তারপর রাত্রেবেলা এটা খায়। খাওয়ার পর ওর এতটাই ফুড কমাতে ও চলে যায়, মানে অতিরিক্ত খেয়ে ফেলছে, ওভারলোডেড। দেন ও জুলির পাশে ঘুমিয়ে পড়ে আর চিন্তা করে যে কালকে দেখা যাবে, পরে বাসা ক্লিন করবো, এখন এভাবেই থাক। আমি এতক্ষণ ধরে তোমাদেরকে যেগুলো বললাম, আমি যে কিভাবে বললাম, আর এই ডেভিড এটা কিভাবে করছে, আমার মাথায় স্টিল চক্কর খাচ্ছে। ও মাই গড, মানে কি ডেঞ্জারাস টাইপের একটা মানুষ। আর ও যখন এই ব্যাপারগুলো নিয়ে পুলিশের সাথে কথা বলছিল, পুলিশরাও খেয়াল করতে পারছে যে ওর চোখে মুখে যে একটা এক্সাইটমেন্টের, একটা চাঞ্চল্যকর একটা মানে একটা আভা দেখা যাচ্ছে। মানে ও খুবই এক্সাইটেড যে পুলিশকেও শোনাবে, মানে নতুন একটা ট্রু ক্রাইম স্টোরি যেটা কেউ শুনে নাই। মানে মনে হচ্ছে যে এই ট্রু ক্রাইম স্টোরিটা মানুষকে শোনানোর জন্যই ও এরকম টাইপের একটা ক্রাইম করছে। ও মাই গড। তো এরপর আরো যেটা বলতে থাকে, ও মাই গড, হিউম্যান মিট পাস্তা, এর ব্যাপারে যেটা বলতে থাকে ও, যে যখনটা রান্না করতেছিল বেশি করে সস এবং চিজ দিয়েও রান্না করছে। ও মাই গড, আমি আমার গা শিরশির করতেছে। তারপর যেটা হয়, ওই দিন রাত্রেবেলা, মানে মিড নাইটের কথা, এগুলো করতে করতে তো অনেকক্ষণ রাত হয়ে গেছে। করার পর ও জুলিকে ওই অবস্থায় থুয়ে ওই দিন রাত্রেবেলাও কিন্তু ও পাবে চলে যায় এনজয় করতে। এখানে জুলিকে কিন্তু মেরে রেখে গেছে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে জুলিকে কোনো মতে বেসমেন্টে নিয়ে যায়। তো এত টাইমও নাই যে জুলিকে মানে একসাথে বসে ডিসমেম্বার করবে। তো বলে যে আমি বেসিক্যালি যেটা করি, যখনই ফ্রি টাইম পাই মাঝে মাঝে ওকে টুকরো করি আর করে করে একটা পলিথিনের ভিতর ঢুকাই, একটু ব্লিচ দিয়ে দিই যেন ওটা আস্তে আস্তে ডিকম্পোজ হওয়া শুরু করে দেয়। বাট এই 2 সপ্তাহ ধরে যে ও প্রতিদিন একটু একটু করে ওকে কাটছে রাখছে, সো 2 সপ্তাহ ধরে একটা মানুষের মৃত লাশের অবশ্যই কড়া গন্ধ হবে। তো আশপাশের মানুষরা তো অনেক চিল্লাচিল্লি করতেছে। দেন ও চিন্তা করবো না না না, এই টোর্সোটা, এই নাড়ি বুড়িগুলো থেকে বেশি গন্ধগুলো আসতেছে। তো একটা পিলো কেসের ভিতরে ভরে ওর বাসা থেকে অনেক দূরে এটা কোথাও ফেলে রেখে আসে। সো এই প্যাকেটটা হয়তো বা কোনো মতে 2টা পিচ্চি বাচ্চার হাতে পড়ে, আর ওরা মনে করে এটা কুকুর মারা গেছে, তোরা মনে করে জঙ্গলে এটা যে পুঁতে দিয়ে আসবে। সো হয়তো বা ওদের পক্ষে সেটা পসিবল হয় নাই, তো বুড়ির বাড়ির পাশে যে জঙ্গলটা ছিল ওখানে ফেলে দিছে। সো এইভাবে করে বেসিক্যালি পুলিশের হাতে পড়ে জুলির বডি। মানে আমি জাস্ট চিন্তা করতে পারতেছি না
ওর বাসায় 2 সপ্তাহ ধরে লাশটা রয়েছে। এত ইজিলি ও কিভাবে লাইফ লিড করতেছে, মানে ও মানুষের সাথে আনন্দ করতেছে, পাবে যাচ্ছে, ফান করতেছে, বাসায় মানে একটা লাশ রেখে দিছে। আমার কাছে এটাই লাগতেছিল যে ও বেসিক্যালি ওইটাই ট্রু ক্রাইমের যে স্টোরিটার ভিতর দিয়ে লাইফ মানে লিড করছে। সবাই বাইরে দেখবে আমি অনেক ফান লাভিং, আনন্দ করে বেড়াচ্ছি, আমার গার্লফ্রেন্ডসরা আছে, বাট ভিতরে ভিতরে আমি একজন সিরিয়াল কিলার, মার্ডারার, আর আমি এভাবে খুন করে বাসায় রেখে এসেছি, সেটা কেউ জানে না, আমাকে দেখে কেউ বুঝবে না। মানে ওর অ্যাকচুয়ালি ট্রু ফিলিংসটা নিতেই মনে হয় পছন্দ হচ্ছিল। তো যেটা হয়, পুলিশের কাছে যখন ডেভিড এত কিছু স্বীকার করে, এখন পুলিশ ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। সাইকিয়াট্রিস্টরা যেটা বলে ও মেন্টালি অনেক ভয়াবহ ইল, ওর অনেক সমস্যা আছে। সো ওকে মানে লন্ডনের আইন অনুযায়ী ডিরেক্টলি ফার্স্ট ডিগ্রি মার্ডারার হিসাবে মানে কাউন্ট করা হবে না, যেহেতু ও ইল। সো ওকে যেটা করা হবে, ও হচ্ছে ম্যানস্লটার, এর সাথে সাথে হচ্ছে ও যেহেতু একটা মানুষের লাইফ নষ্ট করেছে, সো সামথিং ডিমনিস এরকম টাইপের ওকে একটা মানে হচ্ছে শাস্তি দেওয়া হবে। ওর শাস্তিটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডেও থাকবে, বাট 14 বছর পর ও বের হওয়ার জন্য অথবা ও শুধরে গেছে সেটার আপিল করতে পারবে। সো এই হিসাব অনুযায়ী ওকে জেলে দিয়ে দেওয়া হয়। ওকে জেলে দেওয়ার পর 17 কেন বললাম 700 টিপস পায় পুলিশ, যে কোথায় কোথায় জুলির হাত পা মাথা ওর যে বডি পার্টসগুলো আছে সেগুলো পাওয়া যাবে। সেই জায়গার ভিতরে পুলিশ 600 জায়গায় ওর খোঁজে এবং 400 জন সাক্ষীর সাথে কথাবার্তা বলে, যে যারা হয়তো বা হেল্প করতে পারবে, যে 400 জন ওই 2 সপ্তাহের ভিতরে দেখেছে আর কি ডেভিডকে এদিক ওদিক যেতে। বাট কোনো মতেই ওরা বের করতে পারে না যে জুলির বডির অন্যান্য পার্টস কোন জায়গায়। আর ডেভিডকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পরও ডেভিডের মুখ থেকে একবারের জন্য স্বীকার করাতে পারেনি পুলিশ যে ও মানে রেস্ট অফ বডি কোথায় রাখছে জুলির। ও বলতে একদমই নারাজ, ও বলবেই না কোথায় ওর বডি রাখা হয়েছে। তো জাস্ট যেটা বলে, যেহেতু ও মেন্টালি ইল, তো ওকে কিওর করার জন্য ওকে এখন মেন্টাল একটা ইনস্টিটিউটে পাঠানো হবে, যেখানে সিকিউরিটির ভিতরে থাকবে, বের হতে পারবে না। তো এভাবে করে ওর বেসিক্যালি চিকিৎসা চালিয়ে যেতে হবে। বাট ওখানকার যে সবচেয়ে বড় ডক্টর আছে, উনি যেটা বলেছে যে এ যত দূর পৌঁছে গেছে ওকে আর ঠিক করা পসিবল না। মানুষের ট্যাক্সের টাকার এই টাকাটা দিয়ে এরকম ইভেলের জন্য আমরা খরচ করতে পারি না। একজন ডক্টরের কাজ হচ্ছে তার রোগীকে কিওর করা। এ ক্লাস লেভেলের এরকম বড় ডক্টররা যদি বলে যে এ ডেঞ্জারাস, ও ইভেল, ওকে কোনো হেল্পই করা যাবে না, ওকে ডিরেক্টলি এরকম স্পেশাল সিকিউরিটির আন্ডারে রাখতে হবে যেন কারো কাছে আসতে না পারে। তার মানে বুঝতেই পারতেছো যে কি পরিমাণে ডেঞ্জারাস হইতেছে গিয়া ডেভিড। সো এরপরে জাজের কাছে যখন হচ্ছে অ্যাকচুয়াল যখন মানে বলবে ও যাবজ্জীবন কারাদণ্ডকে দেওয়া হবে, ও এই জিনিসটা যেদিন মানে ঘোষণা করা হবে, সো ওকে কোর্টে নিয়ে যাওয়া হয়। কোর্টে যাওয়ার পর জাজ যেটা বলে যে তুমি ভিতর থেকে একটা ইভিল, তোমার মতো মানুষ সমাজের জন্য অনেক মানে তুমি সমাজের জন্য অনেক রিস্ক, সো তোমাকে আমরা বাইরে রাখতে পারছি না, তোমাকে স্পেশাল সিকিউরিটির আন্ডারে পাঠানো হবে। সো এটা শোনার পর ডেভিড যেটা বলে, থ্যাংক ইউ সো মাচ, মানে ও অ্যাজ এটা কমপ্লিমেন্ট হিসেবে নিতেছে। ও ইভিল, ও তো নিজেকেই বলতো ডেভিল ম্যান। ডেভিল হচ্ছে গিয়ে ওর ইনসাইডে আছে, ওটা মনস্টার, ওর আইজ হচ্ছে স্নেক আইজ। সো তাকে যখন তুমি বলছো অ্যাকচুয়ালি রিয়েলাইজ ইয়েস, কেউ আমাকে বুঝতে পেরেছে, আমার ডার্কনেস বের হয়ে আসছে। ও মাই গড। আগের বাসায় ছিল মশা, এই বাসায় হচ্ছে একটা মাছি। এই মাছিটা আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। মানে আমি এটাকে বের করার জন্য একটু আগে পুরো ঘর দরজা জানালা খুলে লাইটটা নিভিয়ে দিয়ে ফ্যান ছেড়ে দিছি, যে যা বাবা বারান্দায় যাবি, চলে যা, জানলা দিয়ে বেরো যাবি, বেরিয়ে যা। না, বেরোচ্ছে না, ভন 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 করে আশেপাশে ঘুরতেছে। সো প্লিজ ওটার দিকে মাথা দিও না। সো এখন আসো আমরা স্টোরিতে যাই। স্টোরিটা বলার সময় যেটা বলতে চাই, রাইট নাও যে সিচুয়েশন, মানে এখান থেকে সবচেয়ে মানে আমার বেসিক্যালি অনেক খারাপ লাগতে থাকে যে জুলির বড় মেয়ের জানা উচিত তার মা মারা গেছে। অন্যান্য বাচ্চাগুলো খুবই ছোট, বাট যেটা মনে হয় বড়, মানে যেটা অ্যাটলিস্ট বুঝবে, ওটার বয়স 7 কি 8। তোকে ফস্টার কেয়ার হোম থেকে নিয়ে আসা হয়েছে।
এনে ওকে ওর মানে গ্র্যান্ডমা যেটা বলে যে দেখো তোমার মা ক্যান্সারে মারা গেছে, নিজেকে শক্ত করো, তোমার ভাই বোনদেরকে তোমার দেখতে হবে। সো বাচ্চাটা প্রচন্ড কান্নাকাটি করে, কি করবে এত ছোটটা বাচ্চা যখন জানতে পারছে মা মারা গেছে। তারপর যেটা হয় বাচ্চাটা যে ফস্টার কেয়ার বাসায় থাকে ফ্যামিলির সাথে, ওদের বাসায় যায়, ওরা বলে কান্না করো না, তোমার সাথে যেটা ঘটে গেছে এটা আসলে অনেক কষ্টের, বাট আমি বলবো যে নিজের সাথে নিজে সময় কাটানোর চেষ্টা করো, গল্প শোনো, বই পড়ো, যা কিছুই করো, টিভি ছেড়ো না, কারণ টিভিটা দেখলে তোমার মনটা খারাপ হয়ে যেতে পারে, অন্য মনস্ক হয়ে যাবে, তুমি একা একা সময় কাটাও। আর যেহেতু ওনারা চাকরিজীবী, ওনারা বাসায় ছিল না, বেবিটা বাসায় একা ছিল, ওকে টিভি দেখতে মানা করা হচ্ছিল, কারণ ওই সময় টিভিতে ননস্টপ নিউজ দিচ্ছে জুলির ব্যাপারে। তো বাচ্চাটা একা একা বাসায়, হঠাৎ করে টিভিটা ছাড়ে, আর টিভিটা ছাড়ার পর চারিদিকে শুধু মার পিকচার, এবং জানতে পারে কিভাবে পিলোকেসের ভিতরের মাকে পাওয়া গেছে। ওর মার শুধু বুকের খাঁচা পাওয়া গেছে, পুরো বডি এখনো কেউ খুঁজে পায়নি। এটা জানার পর বাচ্চা চিৎকার মেরে ট্রমাটাইজ হয়ে অসুস্থ হয়ে যায়, এবং ওকে মনে হয় কয়েক মাসের জন্য মেন্টাল ইনস্টিটিউটে ভর্তি করতে হয় ওকে জাস্ট ঠিক করানোর জন্য। দেন ওকে ননস্টপ ট্রিটমেন্ট দিয়ে যেতে হয় মানসিকভাবে যেন ঠিক হতে পারে। জুলির যে কারেন্ট বয়ফ্রেন্ড ছিল এলেনও প্রচন্ড শক্টে চলে গেছে, ও প্রচন্ড ট্রমাটাইজ, ও কিছুতেই মানতে পারছিল না যে জুলি মারা গেছে। মানে ও যাকেই পেত তার সাথে জুলিকে নিয়ে কথা বলতো, জুলি ছাড়া ওর লাইফের আর কোনো টপিক নেই। ইভেন যখন জুলি মারা গেছে 2 মাস 3 মাস হয়ে গেছে, এখনো সেম ওর অবস্থা। মানে একটা জিনিস হয় না, অন্যান্য মানুষরাও যারা জুলিকে চেনে, জুলিকে ভালোবাসে, ওরাও জুলিকে নিয়ে ওর সাথে অনেক কথা বলেছে, বাট রাইট নাও ওরা মানে মুভ অন করতে চাচ্ছে, মানে এই জিনিসটা ভুলতে চাচ্ছে জুলির সাথে যে এরকম একটা ভয়ানক জিনিস হয়ে গেছে। যখন তোমার কোনো কাছের মানুষের সাথে এরকম একটা ভয়ানক জিনিস হবে, আল্লাহ মাফ করুক, কারোর সাথে যেন না হয়, মানে এটা অনেক বড় কিন্তু একটা ট্রমা। সো আস্তে আস্তে যে জিনিসটা ও রিয়েলাইজ করতে পারে, কেউ আর জুলিকে নিয়ে ওর সাথে কথা বলতে চায় না, কারণ মানুষ সেই পুরোনো ট্রমাটা আর নিতে পারতেছে না। তারপর ও অনেক একা হয়ে যায়, আর ওর সবচেয়ে পছন্দের একটাই কাজ সারাক্ষণ জুলিকে নিয়ে কথা বলা, যে কি হলো জুলির সাথে, সবকিছু একবারে এগুলো নিয়ে কথা বলতে পছন্দ করে। তো এরপর ও যেটা দেখে যে কিছু নিউজ রিপোর্টার ওর সাথে কথা বলতে চাচ্ছে। ও কিন্তু এমন টাইপের না যে খারাপ অ্যাটেনশন সিকার, জুলির নাম বলে বলে ও সোশ্যাল মিডিয়াতে আসতে চায়, একদমই এরকম না। ও অ্যাকচুয়ালি জুলির ব্যাপারে কেয়ার করে, আর ওর মাথাটা এটা খেয়ে ফেলে জুলি কিভাবে মারা গেল, কিভাবে মানে হচ্ছে একটা মানুষের বডির অন্য পার্টস গুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, ডাডাডা। তো যেটা হয়, যখনই কোনো পুলিশ না, যখনই কোনো হচ্ছে সাংবাদিকরা তার সাথে দেখা করে, তার খুব ভালো লাগে, কারণ কেউ ফাইনালি জুলির বিষয়ে ওর সাথে কথা বলতে চাচ্ছে। মানে এটা জানার কথা যে সাংবাদিকরা আসছে অন্যদিকে নিউজ নিতে, বাট তারপরও মানে জুলির ব্যাপারে তো কথা বলতে পারছে। সো ওর ওই মেন্টাল পিসটা তখনই হতো যখনই ওর সাথে কোনো সাংবাদিক দেখা করতে আসতো। মানে এই লোকটা নিজেও অনেক বলতে পারো যে ট্রমাটাইজড হয়ে গেছে জুলির বিষয়টি নিয়ে। যে এরিয়াতে হচ্ছে জুলির বাসা, ওর আশেপাশে আরেকটা লোক যার নাম জন মরনসন, ও খুবই নৃশংসভাবে হত্যা হয়েছে। নিজের বাসায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়। এই নিউজটা যখন বের হয়ে যায় তখন মানে পুলিশ বলো, আবার নিউজ রিপোর্টারদের ব্যাপার বলো, সবাই অনেক ভয় পেয়ে যায়। ও মাই গড, আরেকটা ভয়াবহ খুন হয়েছে, কিভাবে এই জিনিসটা হলো। সো এই লোকটার ব্যাপারে যখন পুলিশরা রিসার্চ করতে থাকে, সবকিছু খুঁজে বের করতে থাকে, যেটা জানতে পারে ওকে খুন করেছে এলেন টেলর, ইয়েস, যে কিনা হচ্ছে জুলির বয়ফ্রেন্ড ছিল এলেন, যে কিনা হচ্ছে সবাইকে কান্নাকাটি করে জুলির কাহিনী শোনাতো। তো জাজ যখন ওকে জিজ্ঞাসা করে যে আপনি এরকম একটা নৃশংস খুন কিভাবে করলেন, তো যেটা বলে, আমি এই খুনটা করেছি, আমি এটা প্ল্যান করে করেছি। আমি চেয়েছিলাম আমি এতটা নৃশংসভাবে খুন করি, আমাকে যেন স্পেশাল সিকিউরিটির ভিতরে রাখা হোক, আর যেখানে ডেভিড আছে আমাকে সেখানে পাঠানো হোক। আমি ডেভিডকে নিজের হাতে মারবো এবং মারার আগে জিজ্ঞাসা করব ও কেন আমার গার্লফ্রেন্ডকে মেরেছিল। মানে চিন্তা করো এলেন কি পরিমাণে ভালোবাসতো জুলিকে, যে ও এরকম একটা ভয়ানক কাজ করে ফেলেছে। তারপর ওকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেওয়া হয়, এবং জাজরা বলে দেয় যে যত কিছুই হয়ে যাক, পৃথিবী উল্টে গেলেও ওরা যেন সেম জেলে একসাথে না যেতে পারে, দুইজন আলাদা আলাদা জেলে থাকবে,
কোনোভাবেই কোনো কিছুতেই ওদের কোনো কিছু যেন কমন না হয়। সো ওকে যখন ওকেও বেসিক্যালি স্পেশাল সিকিউরিটির আন্ডারে দিয়ে দেওয়া হয়। সো যখন একা একা থাকতে শুরু করে এলেন, ও তখন চিন্তা করতে থাকে, ও মাই গড আমি কত বড় ভুল করে ফেলেছি। মানে সারা জীবন যে জিনিসটার জন্য ঘৃণা করে গেছে ডেভিডকে, ও যে লোকটা হচ্ছে ওর অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল, যে লোকটাকে ও মেরেছে, ও ড্রিঙ্কিং বাডি যার সাথে ও পাবে যেত, ওর ফ্রেন্ড ছিল, ও ফ্রেন্ডকে খুন করে ফেলেছে। ফ্রেন্ডকে খুন করে কি করছে ও, মানে যে কারণটাই ঘৃণা করতো ডেভিডকে, ও কিন্তু ওর মতো একটা নৃশংস কাজ করে ফেলছে। সো এইগুলো যখন রিয়েলাইজ করতে পারে এলেন, আর ও আর বেঁচে থাকতে পারে না। সো ও যেটা করে, ওই জেলের ভিতরেই ও সুইসাইড করে এবং ও জেলে মারা যায়। ও মাই গড, চিন্তা করো একবার যে কি হচ্ছে, কি হলো ডেভিড ছেলেটার জন্য। আর এদিক দিয়ে আরেকটা বেবি ড্যাডি, মানে প্রথম হাজব্যান্ড যেটা ছিল আর কি, ফ্র্যাবি, ওর নাম ফ্রেডি এরকম টাইপের নাম, জুলির যে প্রথম হাজব্যান্ড, সে যেটা করে ও একটা লেটার লিখে। ও বেসিক্যালি অনেক ডিপ্রেস হয়ে যায়। ও জানে না যে ওর বাচ্চাকে কি বলবে, ওর মা কেন মারা গেছে, ওর লাশ কোথায়। সো এইসব কিছু লিখে ও অনেক সুন্দর করেই আর কি লেখে ডেভিডকে যে আমি জানি তোমার মানে তোমার লাইফ এখন আর কিছু করার নাই, তোমার লাইফ স্টার্ট হয়ে গেছে, তুমি এখন জেলে আছো, তোমার তো এখন আর জুলিকে নিয়ে কিছু আর করার নাই। সো তুমি যদি এখন বলে দাও জুলি অন্যান্য বডির অংশ কোথায় রেখেছো, অ্যাটলিস্ট জুলিকে আমরা সম্মানভাবে কবর দিতে পারি, ওর বাচ্চারা একটা জায়গা পায় যেখানে ওর মার একটা সমাধি থাকবে, যেখানে যে ওর মাকে ওরা মনে করতে পারবে। তো তুমি চাইলেই কিছু বাচ্চার লাইফে একটা হোপ এনে দিতে পারো, এরকম একটা কথা লিখে ডেভিডকে পাঠায়। আর ডেভিড এই লেটারটা দেখে এত ক্রেজি, এত ইভিল একটা মেসেজ ব্যাক করে, একটা লেটার লিখে। ও মাই গড, ডেভিড যেটা লেখে চিঠিতে, যে আমার জেনে খুব ভালো লাগছে যে মানুষ এখনো আমাকে বাইরে মনে করছে আমার কিছু কর্মের কারণে। আর আপনি জেনে খুশি হবেন যে আমার এতটুকু কিছু আসে যায় না, আপনার ওয়াইফের বডি পার্টস পাওয়া গেলে আপনাদের জন্য কি ভালো হয় কি খারাপ, আর এসবের জন্য আমি দায়ী না। আর আপনি যেরকম নিজেকে মনে করছেন যে আপনি ফ্যামিলি মেম্বারকে হারিয়েছেন, আপনি অনেক কষ্টে আছেন, আপনি একা না, আপনার মতো অনেক মানুষের ফ্যামিলি মেম্বারকে হারিয়েছে। এবং আপনি মনে রাখবেন যে আমার হাতে আপনার ওয়াইফই লাস্ট কোনো ভিকটিম ছিল না, আর ফার্স্ট। এগুলো চলছে, এগুলো চলতেই থাকবে। ডেভিড ওই লেটারে আরো লেখে যে যখন আপনি আমার ব্যাপারে জানতে পেরেছেন আমি সেই মানুষ যে কিনা হচ্ছে আপনার ওয়াইফকে মেরেছে, কেটেছে, ওকে খেয়েছে, আপনার আমাকে কেমন লেগেছে? ইভিল লেগেছে? আপনার জানানোর জন্য যেটা আমি বলতে চাই, আমি ইভিল না, আমি মনস্টার। এগুলো আমি করি কারণ ইন্টেলেকচুয়াল আমার মাইন্ড এগুলো ভালোবাসে, এগুলো হচ্ছে আমার ক্রেভিং। এরকম ডেঞ্জারাস একটা কথা লিখে ও পাঠিয়ে দেয় ফ্রিবের ঠিকানায়। আর ফ্রিব এটা পাওয়ার পর এক্সট্রিম লেভেলের ডিপ্রেশনে চলে যায়, এনজাইটিতে পড়ে যায়। ও জাস্ট চিন্তা করতে থাকে কি একটা বড় ভুল করে ফেলছে, এরকম সাইকোপ্যাথের সাথে ও যোগাযোগ করেছে। কারণ ডেভিড ওই লেটারে এটাও লেখে যে ইউ নো হোয়াট, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি আমাকে লেটার লিখতে যে আপনি নিজের ঠিকানাটা আমাকে দিয়ে দিয়েছেন, এখন আমি জানি আপনি কোথায় থাকেন আর আপনার বেবিরা কি করে। সো আমি অথবা আমার কোনো লোক যদি সময় পায় আপনার বাসায় যে আপনার যে কোনো একটা বেবিকে আপনার লাইফ থেকে কেড়ে নিতে পারে। সো এগুলো নিয়ে এতটাই ট্রমায় চলে যায় ফ্রিবি যে ও ওই বাসাটা কিছুদিনের ভিতরে চেঞ্জ করার পর ওর এনজাইটিটা দূর হয় না যে বডি ওর বাচ্চাগুলোকে সত্যি ডেভিডের কেউ এসে নিয়ে যায়। কারণ যেভাবে ও লিখেছে আর যেভাবে ও অ্যাকচুয়ালি জুলিকে খুন করেছে দেখলে আসলে মনে হয় না যে মেবি এটা ওর ফার্স্ট টাইম কাজ ছিল। কারণ একটা মানুষ ফার্স্ট টাইম মারার পর দেখা যাবে যে ট্রমাটাইজ হয়ে যেতে পারে অথবা হচ্ছে গিল্ট ফিল করতে পারে। ও তো রীতিমতো খাওয়া দাওয়া করছে, যা যা ওর পক্ষে পসিবল সব কিছু করে ফেলছে। সো ডেভিড এত ডেঞ্জারাস ক্রেজি সাইকোপ্যাথ
ও যেটা করে, এই লেটারটা যখন হচ্ছে ফ্রেপিকে লেখে, এর সাথে সাথে ওকে একটা ধাঁধাও দেয় যে তুমি যদি তোমার বউকে আসলে ভালোবাসো, তুমি চাও তোমার বউয়ের বডি অন্য পার্টসগুলো খুঁজে পেতে, তাহলে তোমাকে এই ধাঁধাটা বেসিক্যালি বের করতে হবে। এখানে আমি কি বুঝিয়েছি, ওকে ধাঁধা লেখে ওরকম টাইপে, I have a bank but I have no money, I have a pulse but I'm keep on going, I have a bed but I do not sleep, I have a mouth but I don't eat, who am I, where I am। মানে এরকম অদ্ভুত একটা জিনিস লিখে দেয়। আর এই জিনিসটা নিয়ে রিসার্চ করতে করতে জুলির ভাই উনি নিজে মেন্টাল অসুস্থ হয়ে যায়, যে কি বোঝানোর চেষ্টা করেছে আমার বোনের লাশ কোথায়। অনেকেই মনে করে যে হয়তোবা রিভারকে বোঝানো হয়েছে, কারণ রিভার ব্যাংক আছে বাট রিভারে তো মানি নাই, রিভার্সে ফলস আছে বাট তারপর তো রিভার চলতে থাকে, রিভার মাউথ আছে মানে যে জায়গাটা গর্ত, বাট এটার মানে তো এই না যে রিভার কিছু খেয়ে ফেলছে। সো অনেকেই মনে করে যে মেবি ও কোনো নদীর ভিতরে, নদীর আশেপাশে ওর লাশটাকে পুঁতে রেখেছে। বাট ডার্লিংটনের আশেপাশে যেসব রিভার ছিল সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, কোথাও বেসিক্যালি আর জুলির বডি পার্টস ওর কিছুই খুঁজে পাওয়া যায়নি। তারপর যেটা হয়, জুলির বডি পার্টস না পাওয়ার দুঃখে ক্ষোভে ডিপ্রেস হয়ে জুলির ভাই মাইক একদম মেন্টাল ডিপ্রেস হয়ে যায়, একেবারে মানসিক রোগী হয়ে যায়, যে কারণে ওকে 7-8 মাসের জন্য ওকে মানসিক হসপিটালে রাখা হয়, ওখানে ওকে ট্রিটমেন্ট করা হয়। দেন ও যখন একটু বেটার হয় ওকে নর্মালি আবার বাসায় পাঠানো হয়। বাট কিছুদিন ওইভাবে ভালো চলতে থাকে। এরপর র্যান্ডাম একটা গায়ে যাচ্ছিল, যেতে তোকে যেটা জুলির ভাই মাইক, রাইট, আপনার বোনকে নিয়ে একটা রিডল ধাঁধা লিখেছিল না একজন, আপনার বোনকে কি পেয়েছেন আপনারা? সো এই জিনিসটা যখন আবার মনে পড়ে যায় মাইকের, মাইক পুরো ট্রমাটাইজ হয়ে এতটাই পাগল হয়ে যায় যে ওকে পাগলা গারদ পাঠাতে লাগে। আর এদিক দিয়ে যেটা জানা যায়, কিছুদিনের ভিতরে ফ্রেপি যে বেসিক্যালি ওকে লেটারটা লিখেছিল, মানে প্রথম হাজব্যান্ড আর প্রথম দুটো বেবি ডেডি যে হচ্ছে জুলির, ও শেষে সুইসাইড করে। সো এই হচ্ছে কাহিনী জুলির। আর হচ্ছে এই ট্রু ক্রাইম লাভার, একে ট্রু ক্রাইম লাভার বলা যায় না, ট্রু ক্রাইম লাভার এখন কখনো এরকম হয় না। আমার কাছে লাগে যে ও ফ্যান ছিল হচ্ছে সিরিয়াল কিলারদের, ডেভিড। সো ডেভিডের কারণে 4টা মানুষের জীবন নষ্ট হলো, জুলির গেল, এলেনের গেল, এলেন ওকে মারার জন্য বেস্ট ফ্রেন্ডকে মারলো, দেন ফ্রেপি সুইসাইড করলো। অবভিয়াসলি 5টা মানুষ, কারণ মাইকের লাইফটাও একদম খারাপ, কারণ ও এখন মেন্টাল ট্রিটমেন্টে আছে। সো ইয়া, কি ভয়ানক একটা অবস্থা। সো সব কথার এক কথা, ড্রিঙ্কস করা উচিত না, ড্রিঙ্কস করা উচিত না। আর অন্যান্য মানুষের সাথে তো এত ফ্রেন্ডশিপ করার কোনো মানেই হয় না, এর থেকে ভালো একা একা থাকা। সো মেক শিওর করবে যখন কোনো আননোন ফ্রেন্ডের সাথে ক্লোজ হবে, অ্যাটলিস্ট প্রথমে আগে তাকে চিনো জানো, দেন ক্লোজ হও, এইসব জিনিস থেকে একটু দূরে। আমি বলবো তবে খুবই ক্রেজি একটা ডেঞ্জারাস টাইপের স্টোরি, মানে একই সাথে ক্যানাবলিজম, নেক্রোজম, ডেঞ্জারাস সব থিংস। আমার কাছে মনে হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড ডেভিডকে দেওয়া উচিত হয় নাই। ওকে লিটারেলি কারেন্ট শট দিয়ে যেভাবে মারা হয়েছিল টেড বান্ডিকে, ওইভাবেই ওকে মারা হতো, খুব ভালো হতো। ওকে বাঁচিয়ে রেখে কোনো লাভ হয়নি, স্টিল বেঁচে আসছে, এখনো বের হয় না, স্টিল বেঁচে আসছে। সো ইয়া, যদি আজকের গল্পটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার কোনো একদিন দেখা হয়ে যাবে, হোপফুলি কালকে লিকুইড লিপস্টিকের সোয়াচ নিয়ে চলে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।